দর্শক স্বাগত জানাচ্ছি মিল্ক ইনস্ট্যান্ট মিল্ক পাউডার প্রেজেন্টস ভোটের আলাপে। ভোটের আলাপে আজকে আমাদের অতিথি নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম, স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভোটের উত্তাপ। ভোটের উত্তাপ বললে প্রথমে আপনার মাথায় কি আসে? ভোটের উত্তাপ দুই রকম হতে পারে, একটা পজিটিভ উত্তাপ, একটা নেগেটিভ উত্তাপ। পজিটিভ মানে হচ্ছে যখন ভোটের মাঠে অনেক বেশি প্রার্থী থাকবে, তাদের মধ্যে ব্যাপক কম্পিটিশন থাকবে এবং জনগণের মধ্যে একটা ব্যাপক আগ্রহ থাকবে যে তারা ভোট কেনে যাবে, ভোট দেবে, টার্ন আউট বাড়বে, হ্যাঁ, এবং বোঝা যাবে না যে কে জিতবে কে হারবে, এটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এটা একটা পজিটিভ উত্তাপ। সেটা কি আমরা দেখতে পাচ্ছি? এখন পর্যন্ত এরকম নাই, কোনো কোনো আসন হয়তো আছে, বাট সব আসনে নাই। আর নেগেটিভ উত্তাপ হচ্ছে যখন পলিটিক্যাল পার্টি বা দল যখন প্রচারণা চালায়, তাদের মধ্যে যখন সহিংসতা ছড়িয়ে পড়ে, মারামারি হয়, এক দল আরেক দলকে বা কিংবা এক প্রার্থী আর এক প্রার্থীকে সারাক্ষণভাবে আক্রমণাত্মক ল্যাঙ্গুয়েজ দিয়ে কথাবার্তা বলে, যেটা আপনার ভাঙচুর করে, অফিস ভাঙচুর করে, পোস্টার ছিঁড়ে, এই যে ঘটনাগুলো ঘটে, বা জনসভা বা পথসভা করতে চাইলে তার মধ্যে হামলা হয়, অর্থাৎ সহিংসতায় ছড়িয়ে ভরে যায় এবং এটা জনগণের মধ্যে এক ধরনের নেগেটিভ প্রভাব ফেলে। এটা হচ্ছে আরেক ধরনের উত্তাপ। এবং এটা হলে অনেক সময় ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয় না। হ্যাঁ, আপনি ভোটাররা দেখবে যে ভোটের মাঠটা কীরকম উত্তাপ আছে, পজিটিভ উত্তাপ আছে কিনা, যেটা আমি আগে বললাম। যখন পজিটিভ উত্তাপ থাকবে তখন তারা কেন্দ্রে যাবে। তারা যখন ভাববে যে আমি কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারবো, বাড়ি থেকে বের হয়ে নিরাপদে কেন্দ্রে পৌঁছতে পারবো, আমার নিজের ভোটটা আমি দিতে পারবো আমার মতো করে, এবং ভোট দেওয়ার পরে আমি নিরাপদে বাড়ি ফিরে আসতে পারবো, তখন তারা কেন্দ্রে যাবে। অর্থাৎ পজিটিভ উত্তাপ যখন থাকবে তখন তারা কেন্দ্রে যাবে। এখন পর্যন্ত কি বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন সেরকম সুষ্ঠু নিরাপদ পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে? এইটা একটা কম্পারেটিভ বিষয়। আপনি যদি তুলনা করেন, ধরেন 2014 সালের নির্বাচন, তার সঙ্গে তুলনা করলে আমরা অনেক ভালো অবস্থায় আছি। আচ্ছা, কোনো সন্দেহ নাই। 2014 সালে আপনার নিশ্চয় মনে আছে, নির্বাচন অনেক দিন আগের থেকে ওই নেগেটিভ উত্তাপ ছিল এবং মানুষ যখন জানলো যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, 153টা আসনে এমপি প্রার্থীরা কোনো ভোট ছাড়াই নির্বাচিত হয়ে গেছেন, তখন তাদের মধ্যে কিন্তু উত্তাপ শেষ, সব ঠান্ডা হয়ে গিয়েছিল, তারা কেন্দ্রে যায় নাই। আর যদি আমি 2008-এর সঙ্গে তুলনা করি কিংবা 1991 সালের সঙ্গে তুলনা করি, এখন তার চেয়ে কিন্তু আমরা একটু পিছিয়ে আছি। আপনি দেখেন সহিংসতার মাত্রা দেখেন, তারপর ইলেকশনের যে কম্পিটিশন, কারণ ইলেকশনের একটা বড় জিনিস হচ্ছে কম্পিটিশন। একটা ইলেকশনকে যদি আপনি ওইরকমভাবে দেখতে চান, তাহলে একটা ভালো কম্পিটিশন দরকার হয়, খুব হাড্ডাহাড্ডি লড়াই দরকার হয়। অর্থাৎ ওই যে আমি আগে যেটা বললাম, যে ইলেকশনের ফলাফলটা আগে থেকে বোঝা যাবে না, হ্যাঁ, কে জিতবে কে হারবে, তখন কিন্তু মানুষের মধ্যে আগ্রহটা বেশি থাকে। সো আমাদের এবারে পরিবেশটা কোনো কোনো ক্ষেত্রে মানে আগের কোনটা সে ভালো, কোনটা সে খারাপ, মানে এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। বাট আমি একটু যোগ করি, এখন পর্যন্ত আমাদের এটা মোটামুটিভাবে কন্ট্রোলে আছে। আচ্ছা, এটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে বোধহয় শেষ দিন পর্যন্ত আমরা ভালো থাকবো, ধরে রাখতে যদি পারি। যদি ধরে রাখতে পারে, মানে ইভেন ইফ আছে, মানে বিষয়টা খুব সহজ না। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে আসলে আর মাত্র 3 দিন আছে, আজকে দিন বাদ দিলে ভোটের দিন 12 তারিখ, মাঝখানে 3 দিন আছে। এই সময়ের মধ্যে সবচেয়ে কোন ঝুঁকিগুলো সবচেয়ে বেশি বলে আপনি মনে করছেন, এবং সরকার কি সেটা মিনিমাইজ করতে পারে কিনা, কিংবা মোকাবেলা করতে পারে কিনা? একটা বড় জিনিস হচ্ছে এবারের নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আগে থেকে ছিল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখনো পর্যন্ত সে ঝুঁকিটা আছে, যেটা আমরা একটুখানি আলাপ করলাম, এখনো ঝুঁকি আছে। কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে ভেতর থেকে বাইরে থেকে নানা রকমের অপপ্রচার কিংবা নানা রকমের উদ্যোগ আছে যাতে করে নির্বাচন না হয়। সো শেষ মুহূর্তে অন্য কিছু ঘটে যেতে পারে, এটা বলা যায় না। এই জন্যেই আমি আগেই বলেছি যে সতর্ক থাকতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন তো বটেই, একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে সিরিয়াসলি সতর্ক থাকতে হবে, একদম চোখ কান খোলা রাখতে হবে, যাতে করে ছোট্ট একটা ঘটনা ঘটলেও তারা সঙ্গে সঙ্গে অ্যাকশনে চলে যেতে পারে, যাতে কেউ এটাকে কেন্দ্র করে নির্বাচনকে ভণ্ডুল করতে না পারে। একটা চ্যালেঞ্জ। আর হচ্ছে আর একটা চ্যালেঞ্জ, এই যে কয়েকটা দিন আছে, আজকে তো 8 তারিখ শেষ হয়ে গেল, তাই না? 9 তারিখ 10 তারিখ প্রচারণা কিন্তু 2 দিন আছে, কারণ 10 তারিখে মধ্যরাতে প্রচারণা বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই 2টা দিন পলিটিক্যাল পার্টির একটা ভূমিকা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি সবসময় যেটা বলি যে ইলেকশন কমিশন একা একা নির্বাচন করতে পারে না, পলিটিক্যাল পার্টিকে এগিয়ে আসতে হয়, সহায়তা করতে হয়, তাই না? এই জন্যে মানে তাদের মধ্যে এক ধরনের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে আমরা বাকি 2 দিন আছে, এতদিন যেভাবে করেছি বাকি 2 দিন আমরা এই একইভাবে চলবো। যেন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, বাংলাদেশের কোনো একটা আসনে আমি একটু স্টাডি করেছি আর কি, সেখানে আমি যেটা দেখলাম যে যখন ওখানে এই জামাতের আমির গেছেন, তখন বিএনপি
ওই দিন অর্থাৎ যেদিন জামাতের আমিরের সভা ছিল ওই দিন তাদের যে নির্বাচনী অফিস ক্যাম্প সব বন্ধ করে দিয়েছিল। তারা কোনো ধরনের ক্যাম্পেইন করে নাই, কোনো প্রচারণাই করে নাই, কোনো প্রচারণা করে নাই, এটা অনার করেছে তাকে। আবার বিএনপির স্থায়ী কমিটির একজন সিনিয়র সদস্য আবার পরে এখানে গেছেন, একইভাবে জামাত একই কাজ করেছে। আচ্ছা, তারা তাদের অফিস বন্ধ করে রেখে দিয়েছে, কোনো প্রচারণা করে না। ইভেন কি বিএনপি যেখানে সমাবেশ করেছিল তারা ওইখানে যে ভিজিট করেছে সব ঠিক আছে কিনা দেখার জন্য। একটা চমৎকার এক্সাম্পল। না বাংলাদেশের ইতিহাসে তো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে তো এরকম উদাহরণ পাওয়াই যায় না। হ্যাঁ, আমি খুবই অবাক হয়ে গেলাম এবং এটা পত্রিকা আসেও নাই। আমার কাছে সারপ্রাইজিং মনে হলো যে এটা কেন পত্রিকা আসে না, এটা ভালো খবর, ভালো নিউজ, এটা দেখে সবাই শিখবে, অন্যান্য আসনগুলো এটাকে এক্সাম্পল হিসেবে দেখবে, বাট এটা পত্রিকায় আসে নাই। আমার খুব জানতে ইচ্ছে করছে কোন আসন সেটি। এটা আমি না বলি, কারণ এটার মানে যেহেতু স্টাডিটা আমি এখন পর্যন্ত শেষ করি নাই, বাট এটা চমৎকার একটা কাজ হয়েছে। আচ্ছা, সুন্দর উদাহরণ। আচ্ছা, এইবারে কিন্তু এই যে উদাহরণগুলো আপনি দিলেন সেটার সাথে আমি যদি একটু যোগ করতে চাই যে অন্যান্য ফোর্সের সাথে এবার ভার্চুয়াল ওয়ার্ল্ডটা একটা বড় রোল প্লে করছে। বিশেষ করে ফেসবুক, টুইটার, টিকটক, ইনস্টাগ্রাম সবগুলো জায়গায় মানুষের প্রচারণা চালাচ্ছে এবং প্রচুর ব্যঙ্গাত্মক নেতিবাচক কমেন্টও পড়ছে। সেইটা কি মাঠ পর্যন্ত গড়াতে পারে? হ্যাঁ, এটা আমার পরের পয়েন্টটা ছিল। আপনি যেটা বলছিলেন যে আগামী কয়েকদিনের কথা, এটা তো শুরু থেকেই ছিল। কারণ এবার তো সোশ্যাল মিডিয়াকে প্রথমবারের মতো নির্বাচনী আচরণ বিধিমালার অন্তর্ভুক্ত করা হয়েছে যে প্রার্থীরা দলগুলো এটাতে প্রচার করতে পারবেন। তো এটা কিন্তু প্রথম থেকে আছে। আপনি দেখেন যে এআইকে ব্যবহার করে একটু অন্যরকম প্রচারণা, হ্যাঁ, অসৎ উদ্দেশ্যে ব্যবহার, কিছু মিথ্যা কন্টেন্ট ব্যবহার করা, প্রচার করা, ভাইরাল করা, এগুলো আগের থেকে আছে। তারপরে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে এটা কন্ট্রোলে আছে এবং আগামী 2টা দিন খুব চ্যালেঞ্জিং এটার জন্য। হ্যাঁ, আগামী 2টা দিন খুবই চ্যালেঞ্জিং, কারণ একটা ছোট্ট কমেন্ট থেকে অনেক কিছু ঘটে যেতে পারে। আপনি খেয়াল করে দেখেন যে আমাদের দেশে কিন্তু ওই যে ধরেন কক্সবাজারে কোন একটা ধর্ম নিয়ে কোন একটা ইস্যুতে ছোট্ট একটা ফেসবুক কমেন্ট নিয়ে ওখানে অনেক ধ্বংসাত্মক কার্যক্রম হয়েছিল, তাই না? এমন ঘটনা আমাদের সবারই মনে আছে। রাইট, কাজেই এরকম কিছু যাতে না ঘটে এটার জন্য সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আরেকটা জিনিস, 10 তারিখে যখন প্রচারণা শেষ হলো, আমাদের দেশে কি হয়, নির্বাচনের আগের রাতে বা আগের দিন টাকা পয়সা দিয়ে ভোট কেনা হয়, যেটা আমরা প্রায় বন্ধ করতেই পারি না। আমি আপনার কাছে এই জায়গাটাই আসছিলাম যে টাকা পয়সা দিয়ে ভোট কেনার বিষয়টা আপনি মাঠে গিয়ে গবেষণা করতে গিয়ে কাজ করতে গিয়ে এসছে কিনা, কেউ বলেছে কিনা? না, আমি কোন জায়গায় দেখলাম যে ভোটারদের কাছ থেকে বিকাশ নাম্বার চাওয়া হয়েছে, এনআইডি নেওয়া হয়েছে, কোন জায়গায় দেখলাম। এটার উদ্দেশ্য একটাই, আপনার হয়তো ভোটটা কেনা। কারণ আমাদের দেশে যে গরিব মানুষ, খুব সাধারণ মানুষ যারা আপনার একদম ওই লেভেলের মানুষ আছে, তারা কিন্তু 1-2 হাজার টাকার জন্য অনেকে ভোট বিক্রি করে দেয়। যদি ইলেকশন কমিশন একটা উদ্যোগ নিয়েছে যে 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আপনার বিকাশে 1,000 টাকার বেশি পাঠানো যাবে না, নগদে বা রকেটে 1,000 টাকা বেশি পাঠানো যাবে না, এবং একজন ব্যক্তি 10 জনের কাছে সর্বোচ্চ পাঠাতে পারবেন, তার বেশি পাঠানো যাবে না। আপনি না হয় অনলাইনে বন্ধ করলেন, ফিজিক্যালি কিভাবে বন্ধ করবেন? না, ফিজিক্যালি বন্ধ করার সুযোগ নাই। এই জন্য মানে ফিজিক্যালি বন্ধ করা যাবে হচ্ছে আপনার ওই মানে প্রচুর ওই সিকিউরিটি ফোর্স, মানে মনিটরিং টিম বসা দিতে হবে। আমাদের কি ওই পরিমাণ সিকিউরিটি ফোর্স আছে? এটা শুধু সিকিউরিটি ফোর্স না, এটা হচ্ছে প্ল্যানিং এর ব্যাপার। যেমন আমি ভারতে যেটা দেখেছি একবার, আমার চোখের সামনে ঘটলো, সম্ভবত চেন্নাইতে আমি একটা কাজে গিয়েছিলাম, তখন ওখানে একটা নির্বাচন ছিল। আমি দেখলাম, আমি রাতের বেলায় হাঁটতেছি রাস্তা দিয়ে, শুধু পুলিশ না, সিভিল ড্রেসের কিছু লোকজন প্লাস নিরাপত্তা বাহিনী গাড়ি আটকাচ্ছে। ইলেকশনের ঠিক আগের দিন গাড়ি সার্চ করতেছে, কারা কোথায় যাচ্ছে, গাড়িতে কি আছে, টাকা পয়সা আছে না, সার্চ করে দেখছে। তা আমাদের দেশে এই ধরনের প্র্যাকটিস দরকার। এটা শুধু পুলিশের কাজ না, এটা ইলেকশন কমিশন যদি আগে থেকে প্ল্যান করে যে আমরা বাড়তি কিছু লোকজন নিয়ে, সরকারের অন্যান্য যে বিভাগ আছে, ডিপার্টমেন্টগুলো আছে, সেখান থেকে লোকজন নিয়ে, সঙ্গে পুলিশ, এদেরকে নিয়ে একটা করে টিম গঠন করে দেবো। বিভিন্ন মোড়ে তারা থাকবে, তারা পাহারা দেবে, যাতে করে আগের রাতে এইভাবে ভোট কেনা বেচার জন্য টাকা পয়সা নিয়ে কেউ চলাফেরা করতে না পারে। সো এটা উদ্যোগের ব্যাপার। আর ব্যালট বক্স রিগিং এর ক্ষেত্রে কি করবেন? স্টাফিং এর ক্ষেত্রে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যেতে পারে? ইলেকশনের আগের দিন না, ইলেকশনের আগের দিন, ইলেকশন চলাকালীন সময়? এটা তো ধরেন যে মানে আমাদের দেশে যেটা বলা হয় যে 2018 সালের নির্বাচনটা ছিল আগের রাতের নির্বাচন। হ্যাঁ, এরকম ঘটনা তো এইভাবে আগে ঘটে নাই, ঘটেছে, বাট এত মেসিভ আকারে কখনো হয় নাই। প্রশাসনের সহায়তা? হ্যাঁ, প্রশাসন বা অন্যান্য যারা ছিল এটার সঙ্গে, গোয়েন্দা সংস্থাগুলো ছিল, এটা আমরা সবাই জানি। মানে এটা তো একদম উপরের লেভেল থেকে এই পরিকল্পনা করা হয়েছিল।
মানে এখন যেহেতু এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার আছে, নিশ্চয়ই তারা এই প্ল্যানটা করবে না, তাদের মাথায় এই প্ল্যানটা নাই, কারণ তারা তো কোনো প্রার্থী না, তারা কোনো দল না, তাদের তো এজেন্ডা না যে কোনো একটা পার্টিকে জিতিয়ে নিয়ে আসা। কাজে এই ধরনের যে উপর থেকে সিদ্ধান্ত, এটা হবে না। আর যেহেতু কোনো দল যদি চেষ্টা করে হ্যাঁ আপনার আগের রাতে যাওয়ার জন্য, তখন কি হবে? প্রিজাইডিং অফিসারের সঙ্গে তো একজন ওই আপনার আর্মড যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনরা তারা থাকবে, গার্ড দেবে। আর এবার একটা পজিটিভ দিক হচ্ছে যে সেনাবাহিনী অনেকদিন পরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকছে। আচ্ছা, তাদের কিন্তু অনেক ক্ষমতা থাকছে। কাজে এটাও কিন্তু একটা ভালো, অর্থাৎ পজিটিভ একটা উদ্যোগ। হ্যাঁ, যখন ভোটাররা দেখবে বা যারা দুষ্কৃতিকারী, আমি আগের ওইটা যদি আসি, যারা দুষ্কৃতিকারী তারা দেখবে যে সেনাবাহিনী আছে এবং তারা যথেষ্ট পাওয়ার নিয়ে আছে, তখন কিন্তু এই সাহসটা তারা পাবে না। আমি আপনার মতো সেটাই বিশ্বাস করি। আলোচনার পর্যায়ে একটা বিরতি যেতে হবে। দর্শক, আলোচনার পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথে তখন ফিরছি একটু পর। দেশের জন্য দেশপ্রেমিক হওয়া ছাড়া অপশন নাই। দুধ চায়ের জন্য মিল্কল্যান্ডও ঠিক তাই। নির্বাচনে দুধ চায়ের টেস্ট মিল্কল্যান্ডেই বেস্ট। ভোটার আলাপে আরো একবার স্বাগত। আমাদের পৃষ্ঠপোষক মিল্কল্যান্ড ইনস্ট্যান্ট মিল্ক পাউডার এবং আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল আলী, নির্বাচন বিশেষজ্ঞ। বিরতির আগে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি। বিরতির পরে আপনার কাছে প্রথম যে জানতে চাই ছোট্ট করে, সেটা হচ্ছে আইআরআই মার্কিন প্রতিষ্ঠান, তারা নির্বাচন পূর্ববর্তী একটি সমীক্ষায় বলেছে যে 21% মানুষ ভোট কেন্দ্রে নাও যেতে পারে কিংবা ভোট বিমুখ। আমরা যদি ধরে নেই যে এই 21% আসলে আওয়ামী লীগের সমর্থক, যে দলের এখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে, তারপরেও যদি তারা ভোট দিতে যায়, তারা কাদের পাল্লাকে ভারী করতে পারে বলে আপনি মনে করছেন? এবং বিগত দিনের আপনার যে ভোটের যে হিসেব নিকেশ, সেখানে তো অবশ্যই মানুষ চাইবে যে তার পছন্দটাই আসুক কিংবা তার একটা জায়গা থাকে, সেই জায়গাটা আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের একটা অংশ কেন্দ্রে যাবে না, যেটা আপনার সার্ভেতে আসছে, একটা অংশ কেন্দ্রে যাবে না। এটার সঙ্গে আমিও একমত পোষণ করি। আর যারা কেন্দ্রে যাবে, আমার ধারণা তাদের ভোটটা নানাভাবে বিভক্ত হবে এবং এটা নির্ভর করবে সংশ্লিষ্ট আসনের ভোটের চরিত্রের উপরে। আপনি ধরেন যে কোনো একটা আসনে বিএনপি তাদের সঙ্গে কোনোভাবে নেগোশিয়েট করলো, তখন তারা বিএনপিকে ভোট দেবে। আবার কোথাও জামাত নেগোশিয়েট করলো, জামাতকে ভোট দেবে। আবার একটা অংশ হয়তো কেন্দ্রে যাবে, সেটা হয়তো ক্ষুদ্র হবে, কেন্দ্রে গিয়ে তারা যে পার্লামেন্টের যে ব্যালট পেপার সেটাকে হয়তো নষ্ট করে ফেলবে, হ্যাঁ, গণভোটে তো না দিয়ে আসবে। কিছু ভোটার এই কাজ করবে, অর্থাৎ এবার নষ্ট যে ব্যালট তার সংখ্যাটা বেশি হবে আমার মনে হয়। আচ্ছা, এর বাহিরে তরুণ যে ভোটাররা আছে প্রায় 4 কোটি 4.5 কোটি, তারা কি সুইং ফ্যাক্টর হতে পারে? অবশ্যই একটা বড় ফ্যাক্টর হবে, কারণ আমাদের যে জুলাই মুভমেন্ট, এটাকে লিড করেছিল কারা? তরুণরা, তাই না? আমরা পিছনে ছিলাম, বাট তরুণরা সামনে ছিল। আমরা পরে আসলাম, তরুণরাই সামনে ছিল। এবং তাদের মূল স্পিরিটটা কি ছিল? যে আন্দোলন মুভমেন্ট, এটার স্পিরিটটা কি ছিল? পরিবর্তন, চেঞ্জ, ট্রান্সফরমেশন, তাই না? কাজেই তারা কিন্তু পরিবর্তন চাচ্ছে, চেঞ্জ চাচ্ছে। এবং তাদের যে সংখ্যাটা 4.5 কোটি, বিরাট বড় সংখ্যা। তারা গত 3টা নির্বাচনে তাদের বেশিরভাগই ভোট দিতে পারে নাই। এই জন্যই তারা এবার ভোট দেওয়ার জন্য সবাই মুখিয়ে আছে। তারা প্রত্যেকে কেন্দ্রে যাবে। আপনি অন্য বয়সের ভোটারদের হয়তো ড্রপ আউট হবে, অনেকে কেন্দ্রে যাবে না, কিন্তু তরুণরা প্রত্যেকে কেন্দ্রে যাবে আমার ধারণা। এবং কাজেই তাদের ভোটটা একটা বড় ফ্যাক্টর, এবং তাদের সিংহভাগ যেদিকে যাবে আমার ধারণা সেই দলের জেতার সম্ভাবনা বেশি থাকবে। রাইট। এবং নির্বাচন নিয়ে মানে প্রচারণায় যে বড় দুটো দল এবং জোট, তারা যে ইশতেহার দিল, সেই ইশতেহার কি সেই তরুণদেরকে আকৃষ্ট করার মতো কিছু রয়েছে? আমার কাছে মনে হয় যে দুটো, বা আমি যদি 3টেই দেখি, হ্যাঁ, এনসিপি সহ কথা, মানে যে মেসেজগুলো প্রায় একই রকম। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে মূল কথাটা পরিবর্তন, চেঞ্জ, এগিয়ে যাও, বা এই যে কথাগুলো আছে প্রায় একই রকম মেসেজ। হ্যাঁ, কাজে আমার কাছে মনে হয় যে আর তরুণরা এটা দেখবে, চিন্তা করবে, এভাবে ভোট দেবে। বাট এটার একটা বড় সমস্যা হলো যে হয়তো যারা শিক্ষিত তরুণ আছে তারা এটা দেখবে, কারণ আমাদের দেশে তো ইশতেহার ঘোষণা করা হয় নির্বাচনে মাত্র কয়েকদিন আগে। জি। অর্থাৎ এইটার আপনি তৃণমূল পর্যন্ত নিয়ে যাওয়ার সময় থাকে না, তাই না? বাট আমার ধারণা শিক্ষিত তরুণরা এটা দেখবে, দেখে তারা ওইভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। আচ্ছা, আমরা একটু শুরুর দিকে আলোচনার যে বিষয়টি নিয়ে হচ্ছিল সেটা একটু ফিরে আসি। যে সহিংসতার কথা আপনি বলছিলেন, সহিংসতা কি পুরো দেশ বিভিন্ন কেন্দ্রে হবে নাকি সুনির্দিষ্ট কিছু কেন্দ্রে? নাকি না, এটা হবে সেটা বলার আশঙ্কা রয়েছে, সম্ভাবনা আছে। এটা তো মানে নির্বাচনকে কেন্দ্র করে তো সহিংসতা হতে পারে, এটা ধরে নিতে হবে।
এই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের তো এবার আপনি জানেন যে প্রায় 9 লাখের মতো সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন মাঠে, তাই না? এবং তারা ভোট কেন্দ্রকে প্রয়োজন বোধে একদম কর্ডন করে রাখবে, যে ভোটার ছাড়া কেউ যেতে পারবে না ভিতরে, যেহেতু সম্ভাবনা আছে। এটা আপনি ধরে নিতে পারেন যেখানে হয়তো বা মানে এটা বোঝা যায় আর কি, যারা ইলেকশন নিয়ে কাজ করে তারা বোঝে, যেখানে দুইজন খুব শক্ত প্রতিদ্বন্দ্বী আছে, হ্যাঁ, কেউ কাউকে ছাড় দেবে না, এবং যে তাদের মধ্যে সন্দেহ থাকে যে আমি জিততে পারছি না, অল্প জন্য হেরে যাব, তখন কিন্তু এই তারা ব্যালট স্টাফিং মানে জাল ভোটের দিকে যেতে পারে, কেন্দ্র দখল করতে পারে, এই ঘটনাগুলো করতে পারে। এই জন্যে ওই যে আমরা শুরুতে যেটা বলছিলাম উত্তাপটা যদি এরকম হয় যে সেটা ফেয়ার, হ্যাঁ, মাঠটা সমতল থাকলো, সবাই খেললো, অর্থাৎ ফেয়ার প্লেটা উপহার দিল, তখন কিন্তু আমরা যারা দর্শক, আমরা যারা ভোটার, তারাও মজা পাবো। এই জন্যই যে আগামী যে কয়েকটা দিন আছে, 2 দিন 3 দিন, আমি যেটাই বলি না এখন, এটা খুব ইম্পর্টেন্ট। রাইট। একটা বিষয় হচ্ছে কি, এবারে বাংলাদেশের ভোটের দিকে সবাই তাকিয়ে আছে, যেহেতু অনেকদিন অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিমূলক নির্বাচন হয়নি, ফলে সবাই চাচ্ছে, বিদেশি বন্ধুরাও চাচ্ছে। আপনার সাথে যখন বিদেশি বন্ধুদের কথা হয়, তখন কি তারা ভোট নিয়ে তাদের কোনো উদ্বেগ কিংবা উৎকণ্ঠা কিংবা কোনো আশা প্রত্যাশার কথা এভাবে জানিয়েছে? আপনি এই যে গত 3টা নির্বাচনে আমাদের দেশে ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রায় ছিল না বললে চলে, ইন্টারন্যাশনাল কোনো পর্যবেক্ষক ছিল না। এবার কিন্তু 500-এর উপরে বিদেশি পর্যবেক্ষক আছে, তারা কাজ শুরু করে দিয়েছে, কেউ দীর্ঘমেয়াদী, কেউ স্বল্পমেয়াদী, কাজ শুরু করে দিয়েছে। এর বাইরে ব্যাপক সংখ্যক বিদেশি সাংবাদিকও আসছে। হ্যাঁ, এখন তারা আমাকে যখন প্রশ্ন করে, তারা দেখে যে জনগণের অংশগ্রহণ কেমন, এটার উত্তর তারা নিজেরাই জানে, যে 17 বছর পরে বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে যাচ্ছে, কেন্দ্রে যাবে, একটা মানে অর্থাৎ ভোটটা তাদের কাছে ফিরে আসছে। হ্যাঁ, এটা একটা ইতিবাচক দিক। ইতিবাচক দিক, এটা কিন্তু তারা নিজেরাও জানে, ভালো করে জানে। আচ্ছা, এখন অনেকের মধ্যে হতাশা আছে যে কিছু পলিটিক্যাল পার্টি নাই বা থাকতে পারছে না, অনেকে প্রশ্ন করে এটা নিয়ে, বাট একই সঙ্গে তারাও জানে কি কারণে থাকতে পারছে না। রাইট। আমি একদম ছোট্ট 20 সেকেন্ড একটু জানতে চাই, যদি 3 দিন বাকি আছে, তারপরও কত শতাংশ ভোট পড়তে পারে, আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় 60 থেকে 65% ভোট পড়বে, যেহেতু একটা অংশ ভোট কেন্দ্রে যাবে না। হ্যাঁ, আবার কোথাও কোথাও যে নির্বাচনী প্রচারণায় এক ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, এটা দেখে হয়তো ভোটারের মধ্যে এক ধরনের ভয় তৈরি হতে পারে যে তাহলে কেন্দ্রে কি যাওয়া যাবে নাকি যাবে না। এই জন্য আমার কাছে মনে হয় এগুলো না করে বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক অবস্থানে রাখা, এটাই সলিউশন। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল আলম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি আপনার সাথে ইতিবাচক হতে চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং ভোটের যে উত্তাপ, সেই উত্তাপটা ইতিবাচক থাকুক। রাইট। দর্শক, আমরা ইতিবাচক নোট নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে।